গণভোট হয়ে যাওয়ার পরে আপনারা আগে কি বলেছিলেন, ভিন্নমত কোথায়, সেটা আপনারা যখন খুঁজতে যান তখন জনগণের যে রায় সেটাকে প্রত্যাখ্যান করা হয়। আমরা ঐক্যমত্য কমিশনে আলোচনা করেছিলাম, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বারংবার বলেছিলাম যে বাংলাদেশের এখন যে সাংবিধানিক সংকট সেখান থেকে উত্তরণের জন্য গণপরিষদের মধ্য দিয়ে নতুন একটা সংবিধান প্রণয়ন করাই আমাদের মুক্তির পথ। বিএনপি বারংবার বলেছে সংসদের মধ্য দিয়েই এই সংবিধানের বিষয়গুলোকে সুরাহা করতে হবে। এবং যখন দেখা গেল ঐক্যমত্য কমিশনের আলোচনা সেটা রেকর্ডেড, যে সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলো বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করে যায়, বিদ্যমান যে বেসিক স্ট্রাকচার তার সঙ্গে সাযুজ্যপূর্ণ হয় না, আমরা অনেক দূর এগিয়ে যাওয়ার কথা বলছি, তখনই প্রশ্নটা এসেছিল যে শুধু কি সংশোধনের মধ্য দিয়ে সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসই করা সম্ভব? সে সময়টাতেই সংসদের মাধ্যমে সংশোধনী আর গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান এর মাঝামাঝি একটা আইডিয়ার ব্যাপারে আমরা একমত হই, সেটাই ছিল সংবিধান সংস্কার পরিষদ। অর্থাৎ একটা গণপরিষদের যেমন একচ্ছত্র এবং নিরঙ্কুশ একটা ক্ষমতা থাকে একটা নতুন সংবিধান প্রণয়নের ক্ষেত্রে, তেমনটাও না, আবার সংবিধান সংশোধনী করার যে লিমিটেড ক্ষমতা থাকে সংসদের সেটাও না, একটা মাঝামাঝি জায়গায় যেখানে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যতা আছে, জনগণের রায় আছে, সে বিষয়গুলোকে আমরা নতুন করে আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করব সংবিধান সংস্কার পরিষদের মধ্য দিয়ে। এবং এই সংবিধান সংস্কার পরিষদের জন্য আলাদা কোনো প্রতিনিধিত্বের ব্যবস্থা না, যারা সারা দেশ থেকে জাতীয় সংসদের জন্য নির্বাচিত হবে তারাই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হবেন। যে কথাটা বিএনপি তখন বলতো যে সংসদের মধ্য দিয়েই পরিবর্তনটা সংবিধানের বিষয়গুলোকে সুরাহা করা, আমরা তো ঠিক একই কথাটার উপরে এখনো আছি। সংবিধান সংস্কার পরিষদে যারা সদস্য তারা তো সংসদ সদস্যই, অর্থাৎ সংসদের ভিতরেই আমরা আছি, কিন্তু আমরা ফোরামটাকে আলাদা করতে বলছি যাতে করে সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে আমরা টেকসইভাবে আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করতে পারি। সেখানে আর ভবিষ্যতে আমাদেরকে কোনো আইনগত এবং হাইকোর্টে গিয়ে ঝুঁকির মুখে পড়ার মতো পরিবেশ আমাদেরকে করতে না হয়। খুবই সিম্পল একটা আলাপ ছিল, কিন্তু সেখান থেকে তারা দূরে সরে এসেছেন। আমরা এই কথাটা এই কারণে বলি যে ক্ষমতায় আসার আগে নির্বাচনের সময়টাতে আপনারা গণভোটে হ্যাঁর কথা বলেছিলেন, কারণ আপনারা জানতেন যে তখন গণভোটে যদি আপনারা ন্যায়ের পক্ষে অবস্থান নিতেন জনগণ আপনাদের বিপক্ষে চলে যেত। সে জনগণ তো ভোটের পরে তারা নিষ্ক্রিয় হয়ে গেছে ব্যাপারটা এমন না, এবং শুধুমাত্র নির্বাচনের মধ্য দিয়েই বা 5 বছর অপেক্ষা করেই তারপরেই অনেক কিছু হবে বিষয়টা তো এমনও না। বাংলাদেশের জনগণ তারা তো এই জিনিসগুলো দেখভাল করছে, তারা তো খেয়াল রাখছে, এবং তারা সকলে প্রত্যাশা করছে যে বিএনপি সরকার তারা জনগণের প্রতিকৃত যে ওয়াদা সে ওয়াদাটা তারা পালন করবে। আমরা যেহেতু আজকে সারাটা দিন আলোচনা করব, সেখানে আমরা এই বিষয়গুলো অবশ্যই জানব যে এই যে অর্থনৈতিক খাতের দুরবস্থা, সে সময়টাতে একীভূতকরণকৃত 5টা ব্যাংক যারা পুরনো মালিক ছিল তাদের কাছে আবার ফিরিয়ে দিয়ে যাওয়ার একটা আইন করা হয়েছে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশটা যখন তারা নিয়ে এসেছেন তখন 18 ধারায় তারা একটা সংশোধনী নিয়ে এসে সেটাকে পাশ করেছে। এটা অত্যন্ত নেতিবাচক। আমরা একই কথাটা মানবাধিকার কমিশনের ব্যাপারে, দুদকের ব্যাপারে, পুলিশ কমিশনের ব্যাপারে, গুম অধ্যাদেশের ব্যাপারে, সুপ্রিম কোর্ট সচিবালয়ের ব্যাপারে যে অধ্যাদেশগুলো আছে সে ব্যাপারে আমরা তাদেরকে বলেছিলাম, আপনারা তো বারংবার বলছেন যে এখানে এই আইনগুলোতে ত্রুটি আছে, আপনারা সেই ত্রুটিগুলোকে বাদ রেখে আপনারা সুন্দর একটা আইন প্রণয়ন করতে চান। আপনারা তো সুপ্রিম কোর্ট সচিবালয়ের জন্য, বিচারপতিদের নিয়োগের জন্য বা মানবাধিকার কমিশন, দুদক বা গুম এই বিষয়ের যে অধ্যাদেশগুলো আছে সেখানে যদি কোনো একটা বিশেষ ধারায় যদি আপনাদের কোনো সংশোধনী প্রয়োজন বলে মনে করতেন
কারণ সেই ধারায় সংশোধনী নিয়ে এসে আপনারা সেটাকে পাশ করতে পারতেন, সেই সুযোগ তো আপনাদের হাতে ছিল, কিন্তু আপনারা সেটা করেননি। এখন আমরা শুধু এতটুকুই বলবো যে সামনের দিনে আমরা দেখতে চাই যে আপনারা আসলে কত ভালো আইন আপনারা নিয়ে আসেন। আমরা সেটা দেখার অপেক্ষায় থাকবো। সেটা শুধু আমরা না, বাংলাদেশের আপামর জনতা সেটা দেখার অপেক্ষায় আছে।